প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হাই ফ্রেন্ড, আমি সঞ্জিত আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের যে ভিডিওটি তোমাদের জন্য এসেছে, এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ আসন্ন 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এমত অবস্থায় করোনা যে পরিবেশ তৈরি হয়েছে, তাদের লকডাউন কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ, তোমাদের পড়াশোনাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যাঘাত করছে। আর এমত অবস্থায় বালুরঘাটের ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল বালুরঘাটের বিভিন্ন প্রান্তের যত অভিজ্ঞ শিক্ষকরা রয়েছে তাদেরকে দিয়ে যে সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসছে, তা যদি তোমরা সঠিকভাবে অনুসরণ করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা সফলতা লাভ করবে। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করা হবে দ্বাদশ শ্রেণীর, সেটি হচ্ছে রসায়নের যে ফিজিক্যাল পার্ট রয়েছে, সেখানে দ্রবণ বলে একটি অধ্যায় রয়েছে, দেখবে সেই পার্টটি নিয়ে আজকে আলোচনা করবে বালুরঘাটের স্বনামধন্য রসায়ন শিক্ষক বিজয় গোস্বামী মহাশয়। তো সবার প্রথমে আমরা স্যারকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করার অনুরোধ জানাচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে। যদি বিষয় ভিত্তিক কোনো প্রশ্ন তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, স্যাররা কিন্তু অ্যান্সার দিয়ে দিবে। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর তুমি যদি ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। নমস্কার, আমি বিজয় গোস্বামী। ইউথফুল স্টাডিজ ইউটিউব চ্যানেলের সঞ্জিত সরকারকে ধন্যবাদ জানাই। এই পরিস্থিতিতে তিনি যেভাবে ছাত্রছাত্রীদের সহায়তায় এগিয়ে এসেছেন, তাকে ধন্যবাদ না জানিয়ে কোনো উপায় নেই। তোমরা এই লকডাউন পিরিয়ডে যে পড়াশোনার যেটুকু ব্যবস্থা পাচ্ছ, তার প্রচেষ্টাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে এই সঞ্জিত সরকার। তোমরা এই চ্যানেলটি দেখবে, ইউথফুল স্টাডিজ ইউটিউব চ্যানেল, এবং যদি কিছু তোমাদের অসুবিধা থাকে, কোনো প্রবলেম হয়, তোমরা আমাদেরকে জানাবে। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে যদি প্রথম সাবস্ক্রাইবার হয় লাইক করবে, এবং তোমাদের কমেন্ট বক্সে তোমরা জানাবে কোথায় বুঝতে পারছো না পারছো না, সেগুলো আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। আর এই সঞ্জিত সরকারের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে আমি শুরু করছি আজকের ক্লাস 12 রসায়নের দ্রবণ চ্যাপ্টার। তো প্রথমেই তোমাদের প্রথম ক্লাস আজকে। তো এর ব্যাপারে তোমরা 11 থেকে পরীক্ষা দিয়েছো বা পরীক্ষা হয়নি কিছু, সে মতো অবস্থায় এই পরিস্থিতি। তো সেখানে আমি আমার প্রথম ক্লাসে যেটা তোমাদের একটু মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে, রসায়নের যে কি থাকে, ধরো টোটাল 100 মার্কস, এই 100 মার্কসের মধ্যে 70 তোমার রিটেন আর 30 তোমার প্র্যাকটিক্যাল। এই রিটেনের মধ্যে তোমার কি প্রশ্নের যে প্যাটার্নটা হবে সেটা দেখো, এমসিকিউ। এখানে 14টা কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রতিটা প্রশ্নে 1, 14। ভেরি শর্ট অ্যান্সার, ভেরি শর্ট অ্যান্সার, 4খানার প্রশ্ন থাকবে 1 করে, টোটাল সিলেবাসের উপরে আর কি। আর এবং চ্যাপ্টার ওয়াইজ অ্যালট করা আছে, এখানে তোমার 4 থাকবে। তারপরে ধরো শর্ট অ্যান্সার কোশ্চেন, এটা থাকবে হচ্ছে তোমার 5টা, প্রতিটা মার্কস 2। উল্লেখ্য যে এখানে পার্ট মার্কিং থাকতে পারে, এই 2 মানে 1+1 তোমার কিন্তু হতে পারে। এবার দেখো শর্ট অ্যান্সার, এবার 3 মার্কসের কিছু কোশ্চেন থাকবে, 9টা কোশ্চেন 3 মার্কসের থাকবে, এখানে 27। আর হচ্ছে 5 মার্কসের 3টে কোশ্চেন থাকবে, সেখানে তোমার সেম মানে 11-এ যা ছিল এখানেও ঠিক তাই 15। এই টোটাল বোধহয় 70 মার্কস আর কি। এটা হচ্ছে তোমার থিওরি।
থিওরি, প্র্যাকটিক্যাল যে 11-এ যা ছিল সেখানে 30, টোটাল 100 মার্কস। আচ্ছা, এখানে রসায়নকে বিভিন্ন চ্যাপ্টার হিসাবে ভাগ করা, যেমন ফিজিক্যাল আছে, অর্গানিক আছে, ইনঅর্গানিক আছে। ধরো এখানে ফিজিক্যালের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে কঠিন আছে, দ্রবণ আছে, তড়িৎ রসায়ন আছে, তারপর রাসায়নিক গতিবিদ্যা আছে এবং পৃষ্ঠতলের রসায়ন। এই 5টি চ্যাপ্টার মূলত ফিজিক্যালের। অর্গানিকের মধ্যে তোমার হ্যালো অ্যালকেন আছে, অ্যালকোহল আছে, ইথার আছে, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড। ইনঅর্গানিকের মধ্যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড আছে, ডি ব্লক, এ ব্লক আছে, মেটালার্জির একটা চ্যাপ্টার আছে। আর তোমার ওই পি ব্লকের যেটা অবশিষ্ট 11-এ পড়েছো গ্রুপ 14 পর্যন্ত, এখানে 15 থেকে গ্রুপ 18 পর্যন্ত আছে। কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, মেডিসিনাল, বায়োকেমিস্ট্রির একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলো মোটামুটি 15-16টা চ্যাপ্টার তোমাদের আছে এবং প্রতিটা চ্যাপ্টারের জন্য মার্কস কিন্তু অ্যালট করা আছে। যেমন ধরো আমি আজকে যেটা পড়াবো সেটা তোমাদের হচ্ছে দ্রবণ চ্যাপ্টার। এটা ফিজিক্যাল রসায়নের একটা পার্ট। হ্যাঁ, সেই দ্রবণের জন্য তোমার কি আছে, 5 মার্কস এর জন্য অ্যালট করা আছে। দ্রবণের সঙ্গে তোমরা সবাই পরিচিত। হ্যাঁ, সেই দ্রবণটা দ্রবণ কাকে বলে, দ্রবণের শ্রেণীবিভাগ, দ্রবণের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমরা ক্লাস 7 থেকে এর সঙ্গে পরিচিত হচ্ছি। অর্থাৎ দ্রবণ দুটি অংশ থাকে, দ্রাব এবং দ্রাবক। আর দ্রবণের উদাহরণ তোমরা জানো আর কি। হ্যাঁ, তো আজকে যেখানে দ্রবণের বৈশিষ্ট্যগুলো আমরা জানি, সব বৈশিষ্ট্যগুলো জানি, দ্রবণের প্রকারভেদ জানি। দ্রবণ বলতেই আমাদের প্রথমেই মনে আসে লবণ জলের কথা, চিনির শরবতের কথা। এগুলো তোমরা ছোটবেলা 7-8 থেকে করে এসেছো। তো আজকে যেগুলো করব সেগুলো আস্তে আস্তে ভেতরের দিকে দ্রবণের মাত্রা, বিভিন্ন এককে দ্রবণকে কিভাবে প্রকাশ করা যায়, গ্যাসের মধ্যে দ্রবণ, তারপরে ধরো তাদের পরবর্তী স্ফুটনাঙ্ক, টুটনাঙ্ক, হিমাঙ্ক, অবনয়ন, স্ফুটনাঙ্ক, উন্নয়ন, এইসব জিনিসগুলো আমরা করব। তো প্রথমে তাও কয়েকটা বৈশিষ্ট্যের কথা আমি মনে করে দিই দ্রবণের। তোমরা দ্রবণের যে কণার যে আকার, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। তোমরা জেনে থাকবে যে 10 টু দি পাওয়ার, এই যে দ্রবণ, প্রলম্বন, কলয়েড, তোমরা এটা বলেছো। তো 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটারের থেকেও যে কণাগুলো ছোট হবে সেটাই কিন্তু দ্রবণ তৈরি করবে। অর্থাৎ দ্রাবকের অণুর সাথে যে দ্রাবের অণুগুলো এত ক্ষুদ্র যে এদেরকে কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রেও কিন্তু দেখা যাবে না। কিন্তু কলয়েড কণার আকারগুলো বড় হয়, সাসপেনশন আরো বড় হয় আকারগুলো। তো সেই দ্রবণের কথাগুলো একটা নির্দিষ্ট সীমান্তে বাড়ানো যাবে। এরা সবসময় সমসত্ব অবস্থা তৈরি করবে, অর্থাৎ দাবের যে বর্ণটা হবে সেটাই দ্রবণের বর্ণ হবে। কপার সালফেটের উদাহরণটা তোমরা জানো। এর পরবর্তীতে দেখো দ্রবণের যে প্রকারভেদ, এটাও তোমাদের আগের ক্লাসগুলোতে হয়েছে। অর্থাৎ কঠিনের দ্রবণ, কঠিনে তরলের দ্রবণ, হ্যাঁ, তরলে তরল, গ্যাসে গ্যাস। হ্যাঁ, এই বিভিন্ন রকম পাই আমরা, যদি 3 থেকে 9 রকম পাই দ্রবণ আমরা ধরতে পারি। ধরো দ্রাবক কঠিন, তা কঠিন তরল গ্যাস। তারপরে ধরো দ্রাবক তরল, কঠিন তরল গ্যাস। তারপরে ধরো দ্রাবক তোমার গ্যাস, কঠিন তরল গ্যাস। 3 থেকে 9 রকমের দ্রবণ আমরা মোটামুটি জানি। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে দ্রবণের মাত্রা, এটাকে তুমি শক্তি বলতে পারো। এবং বিভিন্ন এককে এগুলোকে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা যে দ্রবণের মাত্রা জানা থাকে তাদেরকে কিন্তু আমরা বলি হচ্ছে ধরো প্রমাণ দ্রবণ। অর্থাৎ কত আয়তনের মধ্যে, অর্থাৎ কত পরিমাণ দ্রাবকের মধ্যে কত পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে সেইটা জানা যায়, সেটা আমাকে বলি আমরা প্রমাণ দ্রবণ। এবার দেখো এই দ্রবণের মাত্রা বিভিন্নভাবে প্রকাশ করা যায় প্রয়োজন হিসাবে। তার 1 নম্বর মাত্রা হচ্ছে কি, শতকরা মাত্রা। শতকরা মাত্রা এটা আমরা নাম শুনে বুঝতে পারছি, 100-র মধ্যে পার্সেন্টেজ আর কি। অর্থাৎ 100-র মধ্যে কতখানি থাকবে, এটাকেও কিন্তু আবার 3 ভাগে ভাগ করতে পারো তুমি। 1 নম্বর ধরো ওয়েট, WW। বি নম্বর লেখো ওয়েট ভলিউম। সি নম্বর লেখো ভলিউম। দেখো
এই শতকরা মাত্রাকে ধরো বুঝতেই পারছো, দ্রাব এবং দ্রাবক দুটোই যখন ওজন হিসাবে থাকবে, ওজন হিসাবে নেব, তাহলে হতে পারে যেমন ধরো 5% NaCl দ্রবণ। তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো, যদি ওয়েট বাই ওয়েটে বলি তাহলে আমরা বলবো 100 গ্রাম জলে 5 গ্রাম NaCl আছে। যদি তোমার 5% ধরো NaCl যদি ওয়েট বাই ভলিউম বলো তাহলে 100 ml জলের মধ্যে 5 গ্রাম NaCl। যদি অবশ্যই যেটা ভলিউম সেটা কিন্তু দুটোই তরল পদার্থ হবে, কারণ কঠিন পদার্থ হলে তাকে ওজন করতে পারবো, কিন্তু দুটো তরল পদার্থ যদি হয় তাহলে আমরা কিন্তু এক্ষেত্রে ভলিউম নিতে হবে। যেমন ধরো অ্যালকোহল আর জল এর মধ্যে তোমার 20% বলা হয়, তাহলে কি বলা হবে যে 100 ml অ্যালকোহলের মধ্যে 20% তোমার জল বা অ্যালকোহল যাই হোক আছে। পরিমাণের উপর নির্ভর করে কিন্তু দ্রাব এবং দ্রাবক পরিবর্তন হয়, অর্থাৎ যেটার পরিমাণ বেশি থাকে সেটাই তোমার দ্রাবক হবে, যেটার পরিমাণ কম থাকবে সেটাই তোমার দ্রাবক হবে। তো এবার আমরা আরেকটি মাত্রার কথা বলবো, সেটা হচ্ছে নরমালিটি। এন ইংলিশ প্রথম অক্ষর যে নরমালিটি, তার এন দ্বারা এটাকে সূচিত করা হবে। আমরা এন লিখবো বড় পাশে যখনই এন লিখবো তখনই এটা কি হবে, নরমালিটি। তো নরমালিটিটা কি দেখো, 1 লিটার দ্রবণের মধ্যে 1 লিটার দ্রবণ কিন্তু 1 লিটার দ্রবণের মধ্যে যত পরিমাণ গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে সেটাকেই আমরা বলবো তার নরমালিটি। যদি 1 গ্রাম থাকে তাকে 1 নরমাল, আর এই দ্রবণকেই কিন্তু বলা হবে নরমাল দ্রবণ। যদি 2 নরমাল থাকে তাহলে আমার 2 নরমালিটি 2n লিখবো। যেরকম ধরো 1n লেখার প্রয়োজন পড়ে না, কারণ 1n যদি ধরো 0.5 হয় 5n, এটা 2n। হ্যাঁ, তারপর ধরো যে n/10 এরকম লেখা দেখবে পরবর্তীতে আর কি, এটা হচ্ছে ডেসি নরমাল। হ্যাঁ, n/100, হ্যাঁ এরকম। তার মানে কি, এইটাকে নরমাল দ্রবণ, এটাকে বলা হবে বাই নরমাল, দুটো আছে। এটাকে তোমার ধরা হবে সেন্টি নরমাল। হ্যাঁ, সেন্টি নরমাল। এইভাবে এটাকে বলা হবে ধরো ডেসি নরমাল। তো সেন্টি ডেসি মিলিয়ে এইভাবে নরমালিটি আমরা প্রকাশ করব। তো সে ব্যাপারটা কি যে 1000 ml বা সিসিউ বলতে পারো, 1000 ml বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত পদার্থের ভর বাই হচ্ছে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক। অর্থাৎ দেখো, এটা যদি আমি ধরি যে ভি এমএল দ্রবণে তোমার কি আছে, ডব্লিউ গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, তাহলে এটা কি করা হবে তাহলে 1 গ্রামে তোমার কত থাকবে। আর যদি এই পদার্থের যদি গ্রাম তুল্যাঙ্ক আমরা লিখি, ইটা হচ্ছে কি হবে, এর গ্রাম তুল্যাঙ্ক ভার তোমরা পড়েছো 11 ক্লাসে। সেই তুল্যাঙ্ক ভারকে যখন গ্রামে প্রকাশ করা হবে তখন সেটা হবে গ্রাম তুল্যাঙ্ক। তাহলে দেখো এর ক্ষেত্রে কি হয়, ম্যাথামেটিক্যালি যেটা আসবে, নরমালিটি ইকুয়াল টু W/V/E। অর্থাৎ এটা যদি ভি যদি 1 লিটার ধরো, 1 লিটারে যা ভর থাকবে সেই তার তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করো। এটা কিন্তু দেখো গ্রাম তুল্যাঙ্ক এককটা তোমার কি হবে, এটা গ্রাম লিটার পার তুল্যাঙ্ক, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। হ্যাঁ, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার একক। এই এককটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল, অর্থাৎ উষ্ণতা যখনই তুমি পরিবর্তন করবে এই এককটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাই নরমালিটি বা নরমাল দ্রবণ বলার সময় উষ্ণতার কিন্তু উল্লেখ করতে হবে। এবার পরবর্তী যে এককটির কথা আমি বলবো সেটা হচ্ছে মোলারিটি। এটাকেও ওই নাম ক্যাপিটাল এম দ্বারা, শুধু পার্থক্য হচ্ছে এখানে ছিল তোমার কি গ্রাম তুল্যাঙ্ক আর এখানে হবে হচ্ছে গ্রাম অণু। অর্থাৎ
গ্রাম অণু যেটা আণবিক ওজন যারা আমরা প্রকাশ করি, অনেক পদার্থের ক্ষেত্রে তোমার তুল্যাঙ্ক ভার এবং আণবিক ওজন এক হয়ে যায়। তাদের ক্ষেত্রে নর্মালিটি এবং মোলারিটি কথাটি কিন্তু একই। যেমন ধরো HCl, NaOH, হ্যাঁ, এই জাতীয় যে পদার্থ, নাইট্রিক অ্যাসিড, HNO3, এই জাতীয় যে পদার্থগুলো আছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে তোমার তুল্যাঙ্ক ভার এবং আণবিক ওজন মানে M সেম হয়ে যাবে, তাদের ক্ষেত্রে তাই। তো মোলারিটির সংজ্ঞাটাও কিন্তু নর্মালিটির মতোই আসবে, একই রকম। 1000 ml বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত পদার্থের ভর বাই দ্রাবের আণবিক, এই জায়গাটাই চেঞ্জ হবে। এই জায়গাটা হবে কি, দ্রাবের আণবিক ওজন বা গ্রাম আণবিক ওজন দিয়ে তোমাকে ভাগ করতে হবে। অর্থাৎ মোলারিটি যদি আমরা এটা লিখি, মোলারিটি অর্থাৎ এখানে W/V যে আয়তনের মধ্যে থাকবে, এইটা ক্যাপিটাল M দিয়ে তুমি করতে পারো। তাহলে দেখো নর্মালিটি এবং মোলারিটি প্রায় এক, শুধু একটা জায়গায় তোমার একটু পার্থক্য, ওই পার্থক্যটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ গ্রাম অণু এবং গ্রাম তুল্যাঙ্ক আমি বললাম। তো নর্মালিটি এর মোলারিটির মধ্যে সম্পর্কও আছে আর কি, যেহেতু আণবিক ওজন এবং তুল্যাঙ্ক ভারের সম্পর্ক আছে, এখানেও সেই সম্পর্কটা আছে, আমরা সেটাও লিখতে পারি। অর্থাৎ W/M মানে মোলারিটি, অর্থাৎ নর্মালিটি ইকুয়াল টু তোমার এই দুটো ইকুয়েশন যদি করা যায়, তাহলে তুমি দেখবে যে নর্মালিটি E/M ইন্টু মোলারিটি। কি বললাম দেখো, যে নর্মালিটি ইকুয়াল টু E/M, এর যে রিলেশনটা সেটা মোলারিটি দিয়ে আমরা করতে পারি। অর্থাৎ এক একক থেকে আর একটা এককে আমরা পরিবর্তন করতে পারবো। পরবর্তী যে এককটার কথা বলবো সেটা হচ্ছে, এটা বলে নেই, ধরো সেটা হচ্ছে ফর্মালিটি। এটাকে এটা একটা বিশেষ জাতীয় পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ যারা কিনা তীব্র আয়নীয় যৌগ, অর্থাৎ যারা জলীয় দ্রবণে পূর্ণ মাত্রায় বিয়োজিত অবস্থায় থাকে। এরকম কিছু পদার্থ তোমাকে বলছি, দেখো NaCl, NaOH, বেরিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এদের তুমি দ্রবীভূত করলে এরা আয়নে বিয়োজিত হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করি, আণবিক ওজন কথাটা তাদের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, তাদের ক্ষেত্রে সংকেত ওজন বা ফর্মুলা ওয়েট কথাটা ব্যবহার করা হয়। তাহলে ফর্মালিটি যদি আমরা ডেফিনেশন দেখি, সেই ডেফিনেশনটা কি হবে, 1000 ml বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত পদার্থের ভর একই হবে, নিচে শুধু হবে কি দ্রাবের গ্রাম সংকেত ওজন। যেমন ধরো তোমরা জানো হয়তো NaCl, এটা কিন্তু আমরা আণবিক ওজন বলতে পারি না, এদেরকে সংকেত ওজন বলতে হবে, কারণ ব্যাপারটা ওই রকমই। অর্থাৎ এটা আয়নিত অবস্থায় এক সংখ্যক অণু থাকে, অর্থাৎ এটা 23 আর এখানে কত তোমরা জানো 35.5, তার মানে কত হলো 23 আর 35 মানে 58.5। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এটাই কিন্তু আণবিক ওজন, কিন্তু বলার সময় এই জাতীয় পদার্থের ক্ষেত্রে আমরা সংকেত ওজন বলবো। আর ওই যে বাদ বাকি যে ফর্মাল দ্রবণ কাকে বলে, যদি 1 গ্রাম সংকেত থাকে, ফর্মাল, বাইফর্মাল, ডিসিফর্মাল, সেন্ট্রিফর্মাল, ওই নর্মালিটি, মোলারিটি এবং ফর্মালিটি সব একই। যাই হোক, এর পরবর্তী যে এককটার কথা বলবো সেটা হচ্ছে মোলারিটি, যেটা আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে অনেকটা কিন্তু কাজে লাগবে। মানে বিশেষ করে আমরা যখন কোয়ালিটেটিভ প্রপার্টিজ পড়ব, তখন কিন্তু এই এককটা মোলারিটি। আর যে কথাগুলো বললাম এগুলো প্রত্যেকেই কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল, অর্থাৎ উষ্ণতা তুমি যখনই পরিবর্তন করবে এই এককগুলোর মানগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এখন যে এককটার কথা বলবো সেটা হচ্ছে তোমার মোলারিটি। মোলালিটি LITY কিন্তু, হ্যাঁ, এটা খেয়াল করে রাখবে, অনেকে এটার সঙ্গে কিন্তু মোলারিটির কনফিউজ হয়ে যায়। যে মোলারিটি ওটা যেরকম ক্যাপিটাল M দ্বারা সূচিত করেছি, এটাকেও একটু স্মল m দ্বারা সূচিত করব আমরা।
এই জায়গায় ডিস্টিংশনটা অনেকেই কিন্তু গোলমাল হয়ে যায়, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, এটা খেয়াল রাখবে। সেটা হচ্ছে মোলারিটি, এটাকে আমরা ছোট হাতে এম দ্বারা প্রকাশ করি। এখানে গুরুত্বপূর্ণ কি দেখো, ওই এককগুলো সবই আয়তনের উপরে ছিল, এখানে কিন্তু ভর হিসাবে মানে ওজন হিসাবে ভর হিসাবে আমরা একে ট্রিট করব। অর্থাৎ 1 কেজি বা 1000 গ্রাম, অর্থাৎ মোলারিটি ইকুয়াল টু 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকের ভর বাই হচ্ছে দ্রাবের গ্রাম অণুর সংখ্যা, মানে গ্রাম অণুর সংখ্যা মানে গ্রাম আণবিক ভর যেটা, সেটাই আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দেখো খেয়াল করেছো হয়তো, ওগুলো কিন্তু আমরা 1 লিটার বা বলছিলাম 1000 ml, এখানে 1 কেজি, আর ওখানে কিন্তু দ্রবণ কথাটা বলা ছিল, এখানে কিন্তু দ্রাবক তোমাকে নিতে হবে। অর্থাৎ যদি তুমি দেখো যে ধরো দ্রবণের ভর যদি আমি ধরি কত, W1 ভর, আর হচ্ছে দ্রাবের ভর তোমার কত আছে, W2 গ্রাম। তাহলে এই দ্রবণের থেকে দ্রাবের ভর যদি তুমি বিয়োগ করো, তাহলে কিন্তু তুমি পাবে হচ্ছে দ্রাবকের ভর। তাহলে দ্রাবকের ভর কত হবে, দ্রাবকের ভর হচ্ছে W1 মাইনাস W2 গ্রাম। অর্থাৎ এই দ্রাবকের ভরের মধ্যে তোমার কতখানি আছে, W2 আছে, তাহলে 1 এ কত আছে আর 1000 গ্রামে কত আছে। অর্থাৎ দেখো এর মধ্যে আছে কত, W2, তাহলে 1 এর মধ্যে বা 1000 গ্রামের মধ্যে কতখানি থাকবে, আমরা যদি লিখি এটা হচ্ছে W2 বাই হচ্ছে এটা W1 মাইনাস W2 ইনটু এই 1000টা তোমার আগে চলে আসবে, তাই তো। আর যত আয়তন ছিল সেই দ্রাবের ভর, সেই ভরের মধ্যে এটা আসলো, অর্থাৎ বাই হচ্ছে m পরিমাণের মধ্যে। অর্থাৎ দেখো W2 ইনটু 1000 গ্রাম মানে 1 কেজি বাই দ্রাবকের ভর, তার মানে কি, এটা যদি আমরা বলি দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইনটু 1000 বাই হচ্ছে গ্রাম অণুর সংখ্যা। তাহলে এইভাবে আমরা মোলারিটি এককটা ব্যবহার করি। এর বিশেষত্ব হচ্ছে কি, এটা উষ্ণতা নিরপেক্ষ। অর্থাৎ আগের যে এককগুলো বললাম, যেগুলো উষ্ণতা পরিবর্তন করলে এককের মানগুলো তোমার পরিবর্তন হতে পারে, কিন্তু এইটা কিন্তু তা হবে না। অর্থাৎ এটা দেখো কিছু ভরের মধ্যে নেওয়া আছে, ভর তো পদার্থের স্বকীয় ধর্ম, তোমরা জানো যে ভরের কোনো পরিবর্তন হয় না, কাজেই এই এককটিও কিন্তু উষ্ণতা নিরপেক্ষ। এর পরবর্তীতে আমি আর একটা এককের কথা বলবো, সেটা হচ্ছে তাহলে 4 একটা 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর হচ্ছে গ্রাম পার লিটার। দেখ, গ্রাম পার লিটার, এটার আর কি তোমরা বুঝতেই পারছো যে 1 লিটারের মধ্যে কত গ্রাম পদার্থ দ্রবীভূত থাকবে, সেটা গ্রাম পার লিটার। এবার 7 নম্বর আর একটা একক বলবো, সেটা হচ্ছে ppm। এই এককটার সঙ্গেও বোধহয় তোমরা কিছুটা পরিচিত, যেমন ধরো পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 10 টু দি পাওয়ার 6 মিনস হচ্ছে 1 মিলিয়ন মানে 10 লাখ। অর্থাৎ 10 লাখ ভাগের মধ্যে কত পরিমাণ আছে। সাধারণত জলের মধ্যে যে অপদ্রব্যগুলো থাকে, ক্ষরতা টরতা থাকে, সেগুলো নির্ণয়ে এই এককটা ব্যবহার করা হয়। আর একটা একক হচ্ছে 8 নম্বর, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন, অর্থাৎ মোল ভগ্নাংশ। ভগ্নাংশ মানে যদি আমি বলি তাহলে কি বলবো, ভাগের অংশ, ভগ্নাংশ। অর্থাৎ দুটো জিনিস আছে, তার মধ্যে নিজের ভাগটা আর কি। যদি আমরা দ্রবণ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ দ্রবণের মধ্যে তোমার কি আছে, দুটো পদার্থ। ধরো যে দাবের ভর ধরলাম, ভর বা একবারে ধরো ভর যদি ধরো W2 হয়, দাবের যদি আণবিক ভর যদি তোমার কত হয়, M2 হয়, হ্যাঁ, তাহলে মোল কত হবে, দাবের মোল কত হবে, অর্থাৎ ওজন বাই আণবিক ওজন, এইটা হচ্ছে কিন্তু দাবের মোল M2। অর্থাৎ দাবের মোল, এটাকে আমরা কি বলি, ধরো M2 বললাম। অনুরূপ ভাবে তুমি যদি দ্রাবককে ধরো W1 ধরো,
তাহলে এর আণবিক ভর যদি m1 ধরো, তাহলে মোল হবে W2/m1, এটাকে আমরা n1 বলবো। হ্যাঁ, ধাবকের মোল কত আছে? n1। তাহলে দেখো দুজনের মোল, তাহলে মোট মোল কত হলো? একজনের n1 আর একজনের n2। তাহলে মোট মোল তোমার কি হলো? মোট মোল n1 প্লাস n2। এইবার যার যার অংশকে আলাদা করে দাও, তাহলে দাবের মোল ভগ্নাংশ কত হবে? দাবের নিজের কতখানি আছে? n2 আছে, আর টোটালটা কত? n1 প্লাস n2। এটাকে আমরা x2 দ্বারা প্রকাশ করি। এবার ধরো দাবকের মূল ভগ্নাংশ তাহলে কত হবে তোমার? এখানে n1 বাই কত? n1 প্লাস n2, এটাকে x1। তোমরা খেয়াল করো, x1 প্লাস x2 যদি তুমি করো তাহলে কত হবে? x1 প্লাস x2 ইকুয়াল টু, দেখো লসাগু করে তুমি 1ই পাবে, তাই না? দুটোই আছে। অর্থাৎ আমরা এই মূল ভগ্নাংশের একটা একক আছে, সেই একক, এটা কিন্তু উষ্ণতা নিরপেক্ষ। এই মূল ভগ্নাংশেরও তোমার প্রয়োগ আছে এই চ্যাপ্টারের মধ্যেই, এগুলো আমরা দেখব। এবার যে অংশটার ক্ষেত্রে আমরা যাব সেটা হচ্ছে তরল আর গ্যাস। অর্থাৎ দ্রাবকটা তোমার তরল হবে আর দাবটা হবে গ্যাস। অর্থাৎ আমরা তরল দ্রাবকের মধ্যে গ্যাস, এই দ্রবীভূত হওয়ার যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো দেখি, কতগুলো বিষয়ের উপর এগুলো নির্ভর করবে। সব গ্যাস কিন্তু সব দ্রাবকের মধ্যে বা তরলের মধ্যে ঠিকভাবে দ্রবীভূত হবে না। এ ব্যাপারে দাব্যতার ব্যাপারটা আছে, বা দাব্যতা বা দ্রবণীয়তা। তোমরা জানো যে 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রাব দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকেই আমরা তার দ্রবণীয়তা বা দাব্যতা বলে থাকি আর কি। হ্যাঁ, এবং যত আয়তনের মধ্যে যত পরিমাণ দাব দ্রবীভূত থাকে এর আরেকটা টার্মে বলা হয় কিন্তু দাব্যতা গুণাঙ্ক। দাব্যতা গুণাঙ্ক একটা নতুন নাম আর কি। হ্যাঁ, দাব্যতা গুণাঙ্ক। যাই হোক, এবার দেখো তরলে গ্যাসের দ্রবণ, তরলে গ্যাসের দ্রবণ। তরলে গ্যাসের দ্রবণ, তরলের মধ্যে গ্যাস। ঠিক আছে, এখানে একটু সুযোগ, তারপরে ইয়ে হবে। তো তরলের মধ্যে যদি গ্যাস দাও, দেখো তোমরা আমি বলছি প্রথমে, এটা হচ্ছে গ্যাসের প্রকৃতির উপর একটা নির্ভর করবে, একটা উষ্ণতার উপর নির্ভর করবে, আরেকটি চাপের উপর নির্ভর করবে। তো গ্যাসের প্রকৃতি মানে কি? সব রকম গ্যাস কিন্তু একই প্রকৃতির হয় না। কিছু কিছু গ্যাস আছে যাদেরকে খুব সহজে তরলে পরিণত করা যায়, কিছু গ্যাস আছে যাদেরকে সহজে তরলে পরিণত করা যায় না। কিছু গ্যাস যে দ্রাবকের মধ্যে দ্রবীভূত বা আয়নিত বা বিয়োজিত হয়ে যায়, এই টাইপের এইগুলো আছে। তো আমি প্রথমে বলছি, দেখো এই যে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, এই গ্যাসগুলোকে কিন্তু সহজে তরলে পরিণত করা যায় না। কারণ কি? এদের মধ্যে আকর্ষণ বল কম। এদের ফলে কি হবে তোমার? এদের দাব্যতা কিন্তু কম হবে। আবার কিছু গ্যাস আছে, যেমন কার্বন ডাই অক্সাইড হলো, বা নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এই গ্যাসগুলোর মধ্যে কিন্তু আকর্ষণ বল অণুগুলোর বেশি হওয়ার জন্য এদেরকে খুব তাড়াতাড়ি তরলে পরিণত করা যায়। অর্থাৎ তরলের মধ্যে এদের দাব্যতা কিন্তু অনেকটাই বেশি হবে। আর একটা দেখো, যারা আয়নিত হয়, যেমন ধরো HCl যে গ্যাসটা আছে, তুমি যদি জলে দাও এর দাব্যতা অনেক বেশি। ধরো অ্যামোনিয়া গ্যাস জলে দাও, এর দ্রবণীয়তা অনেক বেশি। এই জাতীয় গ্যাসগুলি কিন্তু তোমার কি হবে? দাব্যতা অনেক বেশি হবে, অর্থাৎ দ্রবণীয়তা বেশি হবে। এবার দেখো উষ্ণতার প্রভাব যদি আমি করি, উষ্ণতার প্রভাব তুমি কি করবে? উষ্ণতার প্রভাবে
ধরো এই গ্যাস আছে, গ্যাস প্লাস তরল, এটা একটা উভমুখী বিক্রিয়া হয়ে দ্রবীভূত অবস্থা হলো, প্লাস এইটা কিন্তু তাপদায়ী বিক্রিয়া। তাপদায়ী বিক্রিয়া মানে কি তোমরা জানো, ডেল এইচ এর মান কত, নেগেটিভ, হ্যাঁ, অর্থাৎ 0 থেকে কিন্তু কম ডেল এইচ এর মান, তাপদায়ী বিক্রিয়া। এবার দেখো সাম্য অবস্থা আছে, এই ক্ষেত্রে তোমাদের পরিচিত যে লা-সাতালিয়ারের নীতি এখানে প্রয়োগ হবে। লা-সাতালিয়ারের নীতি যদি তুমি এখানে প্রয়োগ করো তাহলে কি দেখবে, দেখো সম্মুখ বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া, অর্থাৎ এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর বিপরীত বিক্রিয়াটা তাপ শোষী বিক্রিয়া, অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া, এটা এন্ডোথার্মিক রিয়াকশন, এটা এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে এবার ঘটনা দেখো, আমি যদি এই সাম্য অবস্থার উপরে উষ্ণতা বাড়াই, উষ্ণতা বৃদ্ধি করে দিলাম, তাহলে কি হবে, অর্থাৎ যেদিকে উষ্ণতা কম আছে সেই দিকে বিক্রিয়াটি মুভ করবে লা-সাতালিয়ারের নীতি হিসাবে। তাহলে তোমার এই বিপরীত বিক্রিয়া অর্থাৎ দ্রবীভূত অবস্থা থেকে এই অবস্থায় চলে আসবে, অর্থাৎ দ্রবীভূত অবস্থা গ্যাসটা এসকেপ করে বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ উষ্ণতা যদি তুমি বৃদ্ধি করো তাহলে তোমার কি হবে, মানে দাব্যতাটা কমে যাবে, পরিষ্কার দাব্যতা কমে যাবে। এই সাম্য অবস্থা থেকেই তুমি এটাকে ব্যাখ্যা করতে পারো। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব, এখানে উইলিয়াম হেনরির একটি সূত্র আছে, চাপের সূত্র। অর্থাৎ আমরা যদি দেখো, এটা তোমরা অনেক বাস্তব অভিজ্ঞতায় দেখেছো, এই যে কোল্ড ড্রিঙ্কস, সোডা ওয়াটার, লিমনেড, তাই না, এগুলোতে কি করা হয়, এগুলো হচ্ছে বেশি চাপ প্রয়োগ করে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করানো হয়, যার ফলে ওই তুমি যখন ওইটা ওপেনার দিয়ে ধরো এটাকে খোলো তখন কিন্তু কি হয়, প্রচন্ড বেরিয়ে আসে, ঝাঁকে নিলে আরো বেশি বেরিয়ে আসে, অর্থাৎ চাপটা রিলিজ হয়, চাপটা বেরিয়ে আসে, দাব্যতাটাও কমে যায়, ফলে গ্যাসটা বাইরে বেরিয়ে আসে। তো তিনি সেই সূত্র দিয়েছিলেন একটা, সেটা হচ্ছে অর্থাৎ তরলের মধ্যে গ্যাসের দাব্যতা চাপের সমানুপাতিক। অর্থাৎ আমি যদি গ্যাসের পরিমাণ যদি এক্স, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা লিখছি সমানুপাতিক পি, অর্থাৎ দেখো চাপ যদি তুমি বাড়াও তাহলে এটা হচ্ছে গ্যাসের পরিমাণ, মানে মোল ভগ্নাংশ এক্স আমরা আগে দেখেছি, তাহলে এটা হচ্ছে গ্যাসের পরিমাণকে সূচিত করছে। তাহলে এখানে তুমি যত চাপ বাড়াবে সমানুপাতিক, এটা হচ্ছে প্রপোর্শনাল। এবার দেখো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক থাকবে x ইকুয়াল টু KHP, এইটাকে আমরা লিখি, এই সমানুপাতিক ধ্রুবককে হেনরি ধ্রুবক, অর্থাৎ বিজ্ঞানী উইলিয়াম হেনরি নামে বেশি পরিচিত, উইলিয়াম হেনরি ধ্রুবক আমরা বলতে পারি, কনস্ট্যান্ট। তো এই হেনরির কনস্ট্যান্ট বা গ্যাসের দাব্যতা যে বিষয়গুলোর উপর নির্ভর করে, এটাও দেখো গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে, তারপরে তরলের প্রকৃতির উপর নির্ভর করবে, এই ব্যাপারগুলো আমি বলছি এক এক করে। ধরো যদি একই হয়, গ্যাস ভিন্ন দ্রাবকের মধ্যে দাও, ধরো কার্বন ডাই অক্সাইড তুমি বেঞ্জিনে দিয়েছো, জলে দিয়েছো, তাহলে কিন্তু সেখানে KH এর মানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ দ্রবীভূত পদার্থের পরিমাণটাও, গ্যাসের পরিমাণটাও ভিন্ন ভিন্ন হবে। আবার ধরো একই গ্যাস তুমি ভিন্ন দ্রাবকের মধ্যে দিয়ে দিলে এটা, এবার ধরো দ্রাবকের মধ্যে না দিয়ে তুমি কি করলে, আলাদা গ্যাস নিলে, ধরো প্রত্যেকটি জলের মধ্যে দিচ্ছি, দ্রাবকটা একই আছে, এবার কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, নাইট্রোজেন ডাই অক্সাইড দিচ্ছি, সালফার ডাই অক্সাইড দিচ্ছি, অর্থাৎ সেক্ষেত্রে পরিমাণটাও ভিন্ন হবে। এবার দেখো যদি অংশ চাপ, এই যে চাপের মান যদি সমান হয়, তাহলে যার ক্ষেত্রে এর মানটা KH এর মানটা বেশি হবে তার x এর মানটা কম হবে। অর্থাৎ KH এর মান যদি বেশি হয়ে যায়, যদি একই চাপের ক্ষেত্রে অংশ চাপ একই থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, এই পরিমাণটা যার KH বেশি তার x এর মানটা কম হবে। এই ইকুয়েশন থেকেই আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবার আমরা এই দেখে নিতে হবে এই জায়গাগুলো। আরেকটি যে অংশ আমরা এখন যাব সেটা হচ্ছে তরলের বাষ্পচাপ। দেখো অর্থাৎ বাষ্পের যে চাপ হবে, তরলের যে বাষ্প তার যে চাপ হবে সেটাই তরলের বাষ্পচাপ। আমাদের সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা জানি যে
ধরো এই যে একটা পাত্রের মধ্যে তুমি জল নাও, জল নিয়ে তার উপরে একটা ঢাকনা দাও, কিছু সময় পরে দেখবে ওই চাপে ঢাকনাটা এক সময় পড়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? অর্থাৎ এই যে উষ্ণতা দেওয়ার ফলে তোমার জলের অণুগুলো বাষ্পে পরিণত হচ্ছে। ওই বাষ্প আবার যখন, এটাকে বলা হয় বাষ্পায়ন, তোমরা জানো বাষ্পায়ন। আবার যখন ধরো ওই বাষ্পটা তরলে পরিণত হচ্ছে, সেটাকে হচ্ছে বলা হয় ঘনীভবন। অর্থাৎ এই বাষ্পায়ন এবং ঘনীভবনের মধ্যে একটা সাম্য অবস্থা বিরাজ করে। অর্থাৎ ধরো এই পাত্র, তো আমরা এখানে একটা লেয়ার ধরে নিলাম, তাহলে এইগুলো কি হচ্ছে, এইগুলো বাষ্প এদিকে যাচ্ছে, আবার এদিকে আসছে। তাহলে উপরেরটা যেটা উপরে আরো দেখলাম, এটা বাষ্পায়ন, আর এটা হচ্ছে ঘনীভবন। এরা একটা সময় এসে সাম্য অবস্থায় থাকবে এবং সম্পৃক্ত, এটাকেই বলা হবে সম্পৃক্ত। সেই অবস্থায় যে চাপটা প্রয়োগ করবে সেটাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প চাপ। আচ্ছা, এই বাষ্প চাপ সংক্রান্ত যেটা রাউল্টের সূত্র নামে বিখ্যাত। তোমরা নিউটনের নাম জানো, ক্লাসিক্যাল মেকানিক্সে নিউটনের যা ভূমিকা, আমাদের এই দ্রবণের ক্ষেত্রে রাউল্টের কিন্তু সেই ভূমিকা। অর্থাৎ রাউল্ট ছাড়া দ্রবণ যেটা ভাবাই যায় না। তো রাউল্টের সূত্র, রাউল্ট বিভিন্ন দাবকের মধ্যে বিভিন্ন দাব পদার্থ যোগ করে বাষ্পচাপ নিয়ে পরীক্ষা করে তিনি সূত্রে উপনীত হয়েছিলেন। প্রথমে অনুদ্বায়ী পদার্থ, অনুদ্বায়ী উদ্বায়ী দুরকম সূত্র রয়েছে। তো অনুদ্বায়ী পদার্থের মধ্যে অর্থাৎ কোনো নির্দিষ্ট উষ্ণতায়, এগুলো কিন্তু সবই করতে হবে নির্দিষ্ট উষ্ণতায়। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদ্বায়ী পদার্থে দ্রবণে বাষ্পচাপ বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ এবং তার মোট ভগ্নাংশের গুণফলের সমান। যেমন ধরো, আমি শুধু ম্যাথমেটিক্যাল ফর্মুলাটাই লিখছি। যদি আমরা ধরো দ্রবণের বাষ্পচাপ যদি আমরা পি ধরি, আর হচ্ছে দ্রাবকের বিশুদ্ধ দাবকের আর কি দাবকের বাষ্পচাপ তুমি ধরো P1 0 ধরো, আর দাবকের মোল ভগ্নাংশ তোমার কত আছে x1। তাহলে দেখো রাউল্টের সূত্র হিসাবে এই P ইকুয়াল টু x1 ইন্টু P1 0। অর্থাৎ দেখো x1 এর মান কিন্তু আমাদের সবসময় x1 লেস দেন 1, কারণ আমরা আগেই দেখেছি x1 প্লাস x2 হলে 1 হবে। তাহলে এক্ষেত্রে x1 যদি 1 এর থেকে কম হয়, এটা কম, একটা বেশিকে গুণ করে এটা পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি P1 0 অলওয়েজ গ্রেটার দেন P। অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ অপেক্ষা বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ সবসময় বেশি হবে। বিপরীতভাবে কেউ বলতে পারে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ তরলের বাষ্পচাপ অপেক্ষা কম হবে। এই সংক্রান্ত সূত্র, এটাকে আমরা ধরো একটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করি তাহলে কিরকম হবে। ধরো এই দিকটায় হচ্ছে তোমার ভ্যাপার প্রেসার মানে বাষ্পচাপ, এদিকে ধরো x1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে x1 ইকুয়াল টু 1। সর্বোচ্চ কত হতে পারে? 1ই হতে পারে, কারণ আমরা যদি x1 প্লাস x2 ইকুয়াল টু 1 ধরি, এটা যদি x2 ইকুয়াল টু 0 হয়, তাহলে x1 ইকুয়াল টু 1 হতে পারে, সর্বোচ্চ 1 এটা হতে পারে। তাহলে ধরো গ্রাফটা যদি এরকম হয়, দেখো এদিকে হচ্ছে মূল ভগ্নাংশ, এদিকে তুমি ইনক্রিজ করছো মূল ভগ্নাংশ, এই মানটা হবে হচ্ছে P1 0, এইটা হাইয়েস্ট। অর্থাৎ তার যে এই যে ভ্যাপার প্রেসার, এই সর্বোচ্চ ভ্যাপার প্রেসার, এটা যেহেতু এটা 1 এ আছে, 1 এ সর্বোচ্চ লেভেলে, তারপরে আস্তে আস্তে কিন্তু এদিকে ডিক্রিজ করে যাবে যত মূল ভগ্নাংশ বাড়বে। অর্থাৎ আমরা দাবের মূল ভগ্নাংশ বৃদ্ধির সাথে সাথে তোমার কি হবে, বাষ্পচাপ বেড়ে যাবে। এটা হচ্ছে রাউল্টের, এটা হচ্ছে অনুদ্বায়ী পদার্থের ক্ষেত্রে অর্থাৎ নন ভোলাটাইল সাবস্ট্যান্সের ক্ষেত্রে এই সূত্রটা হয়। এবার আমরা দেখব উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে কিরকম হয়। দুটোই উদ্বায়ী পদার্থ, কারণ তারা তো ঠিক থাকবে না, উড়ে যাবে।
দেখো এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে। উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে সূত্রটা একই রকমই আছে। সেক্ষেত্রে ওই নিজস্ব উপাদানের সাথে, অর্থাৎ এখানে দ্রাবক এবং দ্রাবক দুটো অংশ থাকবে, দুটোই উদ্বায়ী হবে। ধরো একটা P1 একটা P2 ধরবো, একটা P1 0 একটা P2 0, একটা X1 X2 0, অর্থাৎ নিজস্ব উপাদানের সাথে, নিজস্ব যে উপাদান সেই উপাদানের সাথে সমানুপাতিক হবে। ধরো আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলে ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে x1 equal to 0, এটা হচ্ছে x1 equal to 1, এটা হচ্ছে x2 equal to 1, আর এটা হচ্ছে x2 equal to 0। দুটি উপাদানের মধ্যে আমি ধরে নেব এটা মূল ভগ্নাংশ ধরো, আর এই একটা হ্যাঁ, এই ধরো এটা হচ্ছে P1 0, এইটা মনে করো P2 0, আর এইটা হচ্ছে P ইকুয়াল টু হচ্ছে P1 প্লাস P2। তাহলে দেখো ওই যে রাউটের যে উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে তাহলে কি বললো সূত্রটি, যে কোনো একটি উপাদানের যে অংশ চাপ, যেটা চাপ হবে বা বাষ্প চাপ, সেই বাষ্প চাপটা ওই উপাদানের মোল ভগ্নাংশ এবং বিশুদ্ধ তরলের বাষ্প চাপের গুণফলের সমান। তাহলে দেখো আমরা যদি প্রথমে P1 ধরি একটি উপাদান, তাহলে P1 কত হবে x1 ইনটু P1 0, আর একটা কত P2 ইকুয়াল টু x2, এটা হচ্ছে P2 0 হতে পারে। আমার P মানে P1 প্লাস P2, হ্যাঁ, তাহলে টোটাল চাপটা কত হবে P1 প্লাস P2 x1 P1 0 প্লাস x2 কত P2 0। তুমি এখানে বসিয়ে দিতে পারো, দুভাবে করতে পারো। দেখো x1 অথবা x2 এর মানটা আমরা বসাতে পারি। কি জেনেছি আমরা x1 x2 1, যে কোনো জায়গায় তুমি বসাও। P ইকুয়াল টু এটা কত হবে x1 এ থাক, এটা P1 0, x2 এর পরিবর্তে 1 মাইনাস x1 আমরা বসাতে পারি, P2 0। এবার ক্যালকুলেট করো, দেখো এখানে কত হবে x1 P1 0 প্লাস P2 0 মাইনাস কত x1 কত P2 0। আচ্ছা এইবার দেখো এখানে কত থাকছে P2 0 থাকছে, আর হচ্ছে যোগ যদি দাও, যোগ এই x1 টা কমন নাও, x1 ইকুয়াল টু P1 0 মাইনাস P2 0, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা মোট চাপ এই মানগুলো আমরা যদি বসাই, x1 যদি 0 বসাই, x1 0 বসাও, তাহলে টোটালটাই 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা কি হচ্ছে P ইকুয়াল টু তোমার কত P2 0। যদি আমরা x1 ইকুয়াল টু 0 বসাই, এবার x1 ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে কত হবে x1 ইকুয়াল টু 1 বসাও, তাহলে দেখো এটার মান দাঁড়াচ্ছে হচ্ছে P ইকুয়াল টু P2 0, এটা 1 যোগ হচ্ছে P1 0 মাইনাস P2 0, তাহলে P2 0 কেটে গেল, তাহলে তোমার P ইকুয়াল টু কত P1, হ্যাঁ P1 0। তাহলে দেখো একবার P2 0, একবার হচ্ছে P2 0। আমরা অনুরূপভাবে x2 ধরেও আমরা এটাকে কিন্তু করতে পারি। তো এইটা হচ্ছে মোট চাপটা এই গ্রাফ বরাবর তোমাকে বোঝানো হয়েছে। তো এবার আমরা
যে অংশে যাব সেটা হচ্ছে আদর্শ এবং অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ কাকে বলে, অনাদর্শ দ্রবণ কাকে বলে? আদর্শ দ্রবণ হচ্ছে কি, যারা যে কোনো গাঢ়ত্বে এবং উষ্ণতায় রাউল্টের সূত্রটা মেনে চলবে, যাদের মধ্যে ধরো অণুগুলোর মধ্যে আকর্ষণ এবং ভিন্ন অণুগুলোর মধ্যে আকর্ষণটা সমান হবে। নেক্সট, যে এদের যে এনথালপির যে পরিবর্তনটা এটাও শূন্য হবে। এই ক্ষেত্রে আমরা আদর্শ দ্রবণ। তার বাদ বাকি এবার হচ্ছে আইডিয়াল সলিউশন এন্ড নন আইডিয়াল সলিউশন। আদর্শ এবং অনাদর্শ দ্রবণ, আইডিয়াল এন্ড নন আইডিয়াল। তো কতগুলো শর্ত আছে। আইডিয়াল সলিউশন আমরা কাদের বলবো? 1 নম্বর, রাউল্টের সূত্র সকল অবস্থাতে, এটা বললাম, মেনে চলবে। 2 নম্বর, অণুগুলোর মধ্যে নিজেদের মধ্যে এবং ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ বল সমান হবে, অর্থাৎ এদেরকে আমরা তাহলে কি বলবো, ডেল ভি মিক্স ইকুয়াল টু কত, 0 হবে। আর 3 নম্বর পয়েন্ট, ডেল এইচ মিক্স মানে এনথালপির পরিবর্তন, ডেল এইচ মিক্স শূন্য হবে। আর এটা তো রাউল্টের সূত্র তো মানতেই হবে, সকল গাঢ়ত্বে এবং সকল এই অবস্থায় উষ্ণতায়। এই 3টা আদর্শ দ্রবণ। এরকম আদর্শ দ্রবণের কিছু উদাহরণ জানতে হবে, যেরকম ধরো ইথাইল ব্রোমাইড এবং ইথাইল আয়োডাইড, এন হেক্সেন, এন হেপটেন, বেনজিন, টলুয়েন, এই জাতীয় দ্রবণগুলো আদর্শ দ্রবণ। অনাদর্শ দ্রবণ কি? নাইট্রিক অ্যাসিড জল, তারপরে ধরো অ্যালকোহল জল, হ্যাঁ, এটা রেকটিফাইড স্পিরিট আর কি আমরা বলি, এটা কিন্তু একটা অনাদর্শ দ্রবণ আর কি। তারপরে তোমার অ্যাসিটোন, ক্লোরোফর্ম, এগুলো অসংখ্য উদাহরণ আছে, কিছু কিছু উদাহরণ তো আমাদের জানতেই হবে, দেখবে আর কি। হ্যাঁ, তো অনাদর্শ দ্রবণ অর্থাৎ এই কন্ডিশন কোনোটাই মানবে না, রাউল্টের সূত্রও মানবে না। ডেল ভি মিক্স ইজ নট ইকুয়াল টু 0 হবে, নট ইকুয়াল টু 0। ডেল এইচ মিক্স মানে এনথালপির পরিবর্তন, এটা এনথালপির পরিবর্তনটাও তোমার নট ইকুয়াল টু 0 হবে, এগুলো ইকুয়াল টু 0। তো এই আদর্শ অনাদর্শ। এবার দেখো অনাদর্শ দ্রবণ যে জায়গাটা, অর্থাৎ যাদের বাষ্প চাপটা রাউল্টের সূত্র অনুসারে বাষ্প চাপের সমান হচ্ছে না, রাউল্ট যে সূত্র দিয়েছেন সেই ক্যালকুলেশন হিসাবে না, কখনো চাপটা বেশি হয়ে যাচ্ছে, কখনো চাপটা কম হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় আদর্শ অবস্থা থেকে বিচ্যুতি। এই বিচ্যুতি 2 রকমের হয়, একটা ধনাত্মক বিচ্যুতি আর একটা ঋণাত্মক বিচ্যুতি। এই গ্যাপটা থাক, এই গ্যাপটা দিয়ে আমি করব সুবিধা। তো আমরা এবার আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যখনই দ্রবণটা অনাদর্শ হয়ে গেল, অর্থাৎ সেই ক্ষেত্রে চাপ, আদর্শ দ্রবণে তো চাপ সমান হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে চাপটা কিন্তু কম বেশি হবে। কম হলে কি হবে, বেশি হলে কি হবে, সেটাই বিচ্যুতি আর কি। হ্যাঁ, তো 2 রকম বিচ্যুতির কথা বলা আছে, একটা ধনাত্মক বিচ্যুতি আর একটা ঋণাত্মক বিচ্যুতি। এই লাইনগুলো অন্য কালার দিলে ভালো হতো, যাই হোক। ধরো এই গ্রাফটা আছে, তো যেখানে আমরা দেখবো চাপটা বেশি হচ্ছে, ধরো রাউল্টের সূত্র ক্যালকুলেশন করলে যে চাপটা হচ্ছিল, এবার তোমার ওই যদি বাস্তবে যে চাপটা আমরা পাচ্ছি চাপটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, অর্থাৎ তখন এই ক্ষেত্রে আমি একটা ডটেড লাইন দিয়ে বোঝাবো তোমাদের। এটা উত্তল অবস্থা হবে, ধনাত্মক বিচ্যুতি, আর একটা ঋণাত্মক বিচ্যুতি। ধরো এখান থেকে, এটার থেকে একটা উত্তল অবস্থা, হ্যাঁ, এটার থেকে উত্তল একটা অবস্থা, হ্যাঁ, একটু বেশি চাপটা, এটাও ঠিক তাই। এই সবগুলো একটু একটু করে তোমার কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে আমরা বিচ্যুতি, ধনাত্মক বিচ্যুতিতে উত্তল অবস্থা, আর ঋণাত্মক বিচ্যুতিতে কি হবে, অবতল অবস্থা। ভালো করে আসলে এটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি যদি হয়, হ্যাঁ, এই ঋণাত্মক বিচ্যুতি যদি হয় তাহলে এই রকম, এই যেটা অবতল অংশ হলো এইটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি।
আর যেটা উত্তল অবস্থা হলো এইটা হচ্ছে প্লাস ভি বিচ্যুতি। উত্তল অবস্থাটা ধনাত্মক বিচ্যুতি, আর যেটা অবতল অংশটা থাকবে সেটা হচ্ছে ঋণাত্মক। এই ডটেড লাইন দিলে বুঝতে পারছো মোটামুটি। তো প্রত্যেকটি লাইনের ক্ষেত্রে প্রত্যেকটি লাইন আমাদের রাউল্টের সূত্র হিসাবে, অর্থাৎ যে আমরা মেন লাইনটা টেনেছিলাম এগুলো কিন্তু রাউল্টের সূত্র হিসাবে। এইবার যদি ধনাত্মক বিচ্যুতি হয় তাহলে তার থেকে একটু বেশি উত্তল অবস্থা হয়ে যাবে, এটাতে উত্তল অবস্থা হবে, প্রত্যেকটি লাইনে উত্তল অবস্থা হবে। ঋণাত্মক বিচ্যুতি যদি হয় তাহলে হয়। ধনাত্মক বিচ্যুতি কিছু দেখা যায় কোনগুলোর ক্ষেত্রে, যেরকম ধরো ইথাইল অ্যালকোহল জল, মিথাইল অ্যালকোহল জল, ক্লোরোফর্ম আর হচ্ছে অ্যাসিটন, এইগুলোর ক্ষেত্রে তুমি দেখবে ধনাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি কি? নাইট্রিক অ্যাসিড জল, নাইট্রিক অ্যাসিডের সাথে জলের যেটা হবে সেটা ঋণাত্মক বিচ্যুতি হবে। তো এইগুলো ক্ষেত্রে কেন হয় দেখো, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে ধরো এ বি, এ আর বি, হ্যাঁ দুটো পদার্থ আছে, তো এ অণু আছে, এ এটা বি, আর এ বি যখন হবে এ আর বি এর মধ্যে যখন এ বি থাকবে, এ বি এর মধ্যে যে আকর্ষণ বল যদি এ এবং বি বি থেকে যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে, বাষ্পচাপটা বেশি হয়ে যাবে, অর্থাৎ বাষ্পায়ন বেশি হওয়ার অর্থই হচ্ছে তোমার এটা কমে যাবে, বাষ্পচাপটা কমে যাবে। আর আরেকটা এটা ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে, অর্থাৎ এই মানটা কম হবে কার থেকে, এ কমা বি যে অণুর থেকে। আর যদি আবার একটা ধরি, যদি হয় এই এ আর বি এর মধ্যে যেটা হবে এটা হচ্ছে তোমার কম হবে, এটাই বেশি হবে এ আর হচ্ছে বি মধ্যে যদি হয়, তাহলে এই ক্ষেত্রে ঋণাত্মক বিচ্যুতি এবং এই ক্ষেত্রে আমরা ধনাত্মক বিচ্যুতি দেখতে পাবো। কাদের মধ্যে দেখতে পাবো তার উদাহরণটাও আমরা বললাম। এবার আরেকটা পয়েন্ট আমরা আসি, সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ, অর্থাৎ স্থির স্ফুটনাঙ্ক সংযুক্তি। স্থির স্ফুটনাঙ্কের সংযোগ, অর্থাৎ যারা কিনা ধনাত্মক বিচ্যুতি দেখায় তারা ওই ইথাইল অ্যালকোহল জল, তাদের ক্ষেত্রে এমন একটা যারা দেখো সর্বনিম্ন বিন্দু পাওয়া যাবে ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে, হাইয়েস্ট এরকম হবে সর্বনিম্ন একটা বিন্দু পাওয়া যাবে, যে বিন্দুতে গিয়ে অর্থাৎ তার মধ্যে দ্রবণের মধ্যে দ্রাবক এবং দ্রাবকে তুমি আলাদা করতে পারবে না, তারা একসাথে বয়েল করতে হয়ে যাবে। যেমন ধর তাদেরকে বলা হয় নিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ, যেটা উদাহরণ দিয়েছিলাম ইথাইল অ্যালকোহল এবং জল, অর্থাৎ 95.6% ইথাইল অ্যালকোহল C2H5 এবং 4.4% জল, এটাকে বলা হয় হচ্ছে, এটা আমাদের কি দেখেছি ধনাত্মক বিচ্যুতি, অর্থাৎ ধনাত্মক বিচ্যুতির মধ্যে নিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ, অর্থাৎ এক্ষেত্রে জলের দেখো স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, ইথাইল অ্যালকোহলের 65 ডিগ্রি, কিন্তু এই দুটো ডিগ্রি যদি এটা হচ্ছে তোমার ধরো 65 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু বয়েল হচ্ছে কত দুটো একসঙ্গে 81.5 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এটা হচ্ছে নিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ। আর যারা যেরকম ধরো নাইট্রিক অ্যাসিড এবং জলের কথা বললাম, তারা কি হবে উচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ হবে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং জল যদি তুমি দাও, নাইট্রিক অ্যাসিড এবং জলের যে স্ফুটনাঙ্ক তার থেকে বেশি স্ফুটনাঙ্কে তারা একসঙ্গে পাতিত হবে। এই অ্যাজিওট্রপিক মিক্সচার বলি। তো আজকে আমি এই অবধি তোমাদের পড়াবো, যেটুকু পড়ালাম এর পরবর্তী অংশ পরের দিন আমরা পড়বো, সেখানে কলিগেটিভ প্রপার্টিস গুলো আসবে, এটা প্রাথমিক ধারণা হলো। তো এই অ্যাজিওট্রপিক মিশ্রণ এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়, অ্যাজিওট্রপ কাকে বলে, নিম্ন স্ফুটনাঙ্ক উচ্চ স্ফুটনাঙ্ক অ্যাজিওট্রপ। তাহলে আমি যদি সংক্ষেপ করি তাহলে কি কি বলা যাবে, দ্রবণের বিভিন্ন মাত্রাগুলো আমি বললাম, বিভিন্ন এককে কোন ক্ষেত্রে কিরকম, কে উষ্ণতার উপর নির্ভরশীল দুর্বলশীল নয়, কোনটা কিভাবে প্রকাশ করা হয়, এই জাতীয় জিনিসগুলো। তারপরে তোমার ধরো হেনরির সূত্র, উষ্ণতার প্রভাব, গ্যাসের তরলের দাব্যতা, গ্যাসের প্রকৃতি, তারপরে বাষ্পচাপ, রাউল্টের সূত্র মেইন জায়গা, এই জায়গা থেকে
তো তোমার ভালো করে দেখতে হবে রাউল্টের সূত্র, রাউল্টের সূত্রের বিচ্যুতি, আদর্শ অনাদর্শ দ্রবণ, ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি এবং অ্যাজিওট্রপিক মিশ্রণ।